আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খাদ্যে ভেজাল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। জানালেন অভিযান অব্যাহত থাকবে। জাতীয় খাদ্য নিরাপত্তা দিবসের উদ্বোধন। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা আজ। কোনো চাপ ও লোভের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান মাহবুব তালুকদারের। ভুল আসামি জাহালুমকে সব অভিযোগ থেকে অব্যাহতি হাইকোর্টের। তাৎক্ষণিক মুক্তির নির্দেশ। জানুয়ারিতেই ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা 298টি, গত বছর ঘটেছে 4000। পরিস্থিতি উদ্বেগজনক বলছে বাংলাদেশ মহিলা পরিষদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নিরাপদ খাদ্য নিশ্চিতে দুর্নীতি ও মাদকের মতো খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগের প্রাদুর্ভাব দূর করতে দেশবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান তিনি। জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে এসব ঘোষণা ও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবার জাতীয় নিরাপদ খাদ্য দিবসের স্লোগান, সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই। সকালে রাজধানীর খামারবাড়িতে দুদিনের নিরাপদ খাদ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আলোচনায় সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের গুরুত্বের সঙ্গে তার সরকারের পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। ঘাটে ঘাটে মাঠেও যেন এই যে ভেজাল বিরোধী অভিযানটা অব্যাহত থাকে, তার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আমরা আরও নেব। সাথে সাথে আমি মনে করি এসব ক্ষেত্রে মানুষকে সচেতন করা দরকার যে আপনি কেন ভেজাল দিয়ে বিক্রি করবেন। আপনি ভালোটাই বিক্রি করেন, আপনার যে দাম করে আপনি সেই দাম নেন, একটু বেশি লাভ নিতে চান লাভও নেন, কিন্তু যেটা করবেন ভালোভাবে করেন। খাদ্য গবেষণা প্রক্রিয়াজাতকরণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। জানান খাদ্যে ভেজাল বন্ধে প্রয়োজনে আরও কঠোর হবে সরকার। খাদ্য পরীক্ষা করবার জন্য বিশেষ ল্যাবরেটরি এটা করা একান্তভাবে প্রয়োজন এবং সেই ল্যাবরেটরি আমরা করে দেবো এবং এটা আমাদের একটা কেন্দ্রীয় ল্যাবরেটরি যেমন থাকবে, সেই সাথে সাথে প্রত্যেকটা বিভাগেও এর একটা শাখা থাকবে, যাতে করে যে কোনো জায়গায় যে কোনো খাদ্যের সাথে সাথে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে সেখানে কোনো রকম ক্ষতিকর কিছু আছে কিনা বা ভেজাল আছে কিনা, সেটা আমরা দেখবো, এটা ব্যবস্থা আমরা করব। পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। খাদ্য মন্ত্রণালয়কেও বলবো, তাদেরও একটা বোধহয় দায়িত্ব আছে এটা দেখতে যে কোথাও মানুষের ঘরে খাবার নাই এরকম মানুষ আছে কিনা খুঁজে বের করবেন। যত টাকা লাগে দেবো, তাদের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। মানুষ যারা অতি দরিদ্র অসহায়, তাদের একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা, আরেকদিকে খাদ্য, সাথে সাথে পুষ্টির ব্যবস্থা, এটাও আমরা করে দিচ্ছি। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার বুঝে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কোনো চাপে নত না হয়ে এবং লোভের ঊর্ধ্বে থেকে উপজেলা নির্বাচনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁয়ে ইটিআই ভবনে নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। প্রশিক্ষণকে দুধারী ছুরি অভিহিত করে মাহবুব তালুকদার বলেন, একজন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষককে নির্বাচনের প্রতিটি বিষয়ে অবশ্যই হতে হবে স্বচ্ছ ধারণার অধিকারী, নইলে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনায় এর বিরূপ প্রভাব পড়তে পারে। বলেন, আসছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কোনো ধরনের চাপ লোভের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। দেশের গণতন্ত্রের অভিযাত্রায় স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সাহসিকতার সঙ্গে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনের পরামর্শ দেন মাহবুব তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পঞ্চম উপজেলা নির্বাচন অতি সন্নিকটে। এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা কেবল অগ্রণী ভূমিকা নয়, সামগ্রিক ভূমিকা পালন করবেন। এই নির্বাচনে কোনো প্রকার চাপ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা আজ। এ বিষয়ে সংবাদ সংগ্রহে এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শারমিন ইব্রাহিম। সরাসরি কথা বলছি তার সাথে। শারমিন, উপজেলা নির্বাচনের তফসিল সংক্রান্ত কি তথ্য আছে আপনার কাছে?
যেবা বিকেল 3টায় কমিশন বৈঠক হবে উপজেলা নির্বাচন এবং সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে। এই বৈঠকটি প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। তো আমরা এ পর্যন্ত যেটা জানতে পেরেছি যে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের যে তফসিল ঘোষণার বিষয়ে এই কমিশন সভা থেকে সিদ্ধান্ত আসবে এবং এই পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনটি 5 ধাপে হওয়ার কথা আমাদের আগে কমিশন থেকে জানানো হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে প্রথম পর্যায়ে 10 মার্চ 15টি জেলার 100-এরও বেশি উপজেলায় নির্বাচন হবে বলে আমরা জানতে পেরেছি। তবে পূর্ণাঙ্গ ঘোষণা দেওয়ার পরে আমরা আসলে আপনাদের জানাতে পারবো। একটু বলে রাখতে চাই যে এবার নির্বাচন কমিশন 5 ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেটা 8টি বিভাগ ভাগ করে এই নির্বাচনগুলো হবে। প্রথম ধাপে 4 বিভাগের 15 জেলায় এই নির্বাচনগুলো হবে। এছাড়া একটু বলে রাখতে চাই যে আজকে যেই তফসিল ঘোষণা হবে সেখানে অপর যেই 4টি ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিলের যে ভোট গ্রহণের তারিখ সেটা জানানো হবে বলেও আমরা জানতে পেরেছি। তবে পূর্ণাঙ্গ তফসিল শুধুমাত্র প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ঘোষণা করবে কমিশন এবং পরে পূর্ণাঙ্গ যেই বাকি 4 ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে সময় অনুযায়ী। এবং কমিশনের থেকে আমাদের আরও জানানো হয়েছে যে 40 থেকে 45 দিন সময় দিয়ে এই তফসিলগুলো ঘোষণা করা হবে। আরেকটু জানিয়ে রাখতে চাই যে এবার প্রথমবারের মতো এই উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হতে যাচ্ছে, যদিও শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান পদগুলো দলীয় প্রতীকে হবে, ভাইস চেয়ারম্যান পদগুলো দলীয় প্রতীকে হচ্ছে না। তবে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন সচিব। তিনি আজকে সকালেও একটি অনুষ্ঠানে উপজেলা নির্বাচন নিয়ে কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে বলেছেন যে মার্চের মধ্যেই 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনগুলো করে ফেলতে চায় নির্বাচন কমিশন, যেহেতু মে মাস থেকে রোজা শুরু হবে। তবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে উপজেলা পরিষদের যে প্রথম সভা তা থেকে 5 বছর এইটাই আসলে উপজেলা পরিষদের মেয়াদ থাকে। সেক্ষেত্রে অনেক উপজেলা পরিষদের সভা দেরিতে শুরু হয়েছে, সে ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম। তখন সচিব আমাদের জানিয়েছিলেন যে যেই উপজেলা পরিষদগুলোর সভা দেরিতে শুরু হয়েছে সেগুলো আসলে পঞ্চম ধাপে সেই ধরনের উপজেলাগুলোকে আলাদা করে পঞ্চম ধাপে এই নির্বাচন করা হবে। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই তথ্যই রয়েছে যে বিকেল 3টায় কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের ব্রিফিংয়ের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। জেবা। ধন্যবাদ শারমিন। দর্শক, উপজেলা নির্বাচন কমিশন থেকে সঙ্গে ছিলেন সহকর্মী শারমিন ইব্রাহিম। মহাভোট ডাকাতি নির্বাচনের পর উল্লসিত সরকারের গণভবনে আমন্ত্রণকে বিবেকহীন আনন্দের সমতুল্য বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সব ছাত্র সংগঠনের সহ অবস্থান না হলে ডাকসুর জাতীয় নির্বাচনের মতো ভোট ডাকাতির মহোৎসব হবে বলে মন্তব্য করেন তিনি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গণতন্ত্রহীন জনগণ এখন রাষ্ট্র দাসত্ব করছে। রাষ্ট্র এখন এক ব্যক্তি ও এক দলের কবজায়। এক ব্যক্তির শাসন নিরাপদ করতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে। ক্ষমতায় আঁকড়ে থাকতে সরকার তালবেতাল হয়ে অমানবিকতার পথ ধরেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। গোটা জাতির সাথে নির্লজ্জ মহাতামাশার নির্বাচনের পর উল্লসিত সরকারের চাচক্রের আয়োজন বিবেকহীন আনন্দেরই সমতুল্য। যারা জনগণের ভোট লুট করেছে তাদের সাথে গণতন্ত্র প্রেমী কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী কেউই সেই লুটের আনন্দের পাপে অংশগ্রহণ করেনি। এটাই জনগণের বিজয়। মহাভোট ডাকাতির নির্বাচনের পর ভুয়া ভোটের সরকারের অনুগত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে। ডাকসু নির্বাচন সব ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত না হলে ডাকসু নির্বাচন হবে মহাভোট ডাকাতির নির্বাচনের ধারাবাহিকতার আরেকটি বড় সংযোজন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেই নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছে, তাই দলের নেতাকর্মীরা এখন আর কারো উপর আস্থা রাখতে পারছেন না। জাতীয় প্রেস ক্লাবে সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জনগণের সাথে বিএনপির যে দূরত্ব বেড়েছে তা উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কমানো সম্ভব।
প্রধানমন্ত্রীর চা চক্রে বিএনপি ঐক্যফ্রন্টের নেতাদের অংশ না নেওয়ার সমালোচনা করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, সামাজিক সৌজন্যতা বোধও নেই দলটির, যা রাজনীতিতে কাম্য নয়। বিএনপিকে নির্বাচন বর্জন ও প্রতিহতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তথ্যমন্ত্রী। দুদিন আগেও তিনি যেই জায়গায় ছিল, আমার সামনে তার আসন ছিল। বিরোধী দলের নেতাকে দেখি সাথে তিনি হাস্যরস করেছেন। নির্বাচনে গিয়েও নির্বাচনে আবার বর্জন, এই সমস্ত কারণে তারা নিজেদের উপরেই আস্থা হারিয়ে ফেলেছেন। আমি বিএনপি নেতৃবৃন্দকে, ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, আপনারা নিজেদের উপর আস্থা স্থাপন করুন। বিএনপির সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমেই এই দূরত্বটা কমানো সম্ভব। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় ভুল আসামি জাহালুমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। দেয়া হয়েছে মুক্তির নির্দেশও। রবিবার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। নিরীহ শ্রমিক জাহালুমকে গ্রেফতার ও কারাগারে রাখার ঘটনায় দুদকের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আদালত বলেছে, বিনা দোষে জাহালুমকে কারাগারে রাখা আরেকটি জজ মিয়া নাটকের মতো ঘটনা। এ বিষয়টির প্রতি কড়া পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয় আদালত। এ ঘটনায় কোনো সিন্ডিকেট জড়িত থাকলে তাও খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে 33 মামলায় ভুল আসামি জেলে শিরোনামের প্রতিবেদনটি গত সোমবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত। এর পরিপ্রেক্ষিতে দুদকের আইন শাখার মহাপরিচালক, দুদকের মামলার বাদী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একজন প্রতিনিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের মনোনীত প্রতিনিধিকে রবিবার তলব করেন আদালত। চলতি বছরের প্রথম মাসেই ধর্ষণ চেষ্টা ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 298টি। আর বিদায়ী 2018 সালে এ ধরনের ঘটনা 3918টি। নারীর প্রতি অব্যাহত সহিংসতাকে 2019 সালের মানবাধিকার পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলছে বাংলাদেশ মহিলা পরিষদ। ধর্ষণ আইনের পরিবর্তন ও আইনের মাধ্যমে ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি আয়েশা খানম। বিচার বহির্ভূত হত্যার পর কাউকে ধর্ষণ মামলার আসামি হিসেবে প্রচারের বিরোধীও তিনি। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, নতুন বছরের প্রথম মাসে দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের রেকর্ড 298টি। এর মধ্যে ধর্ষণ 52টি আর গণধর্ষণ 22টি। ধর্ষণের পর 5টি হত্যার ঘটনা ঘটেছে। একইভাবে 2018 সালে 3918টি নারী ও কন্যা নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে 697টি ধর্ষণ, গণধর্ষণের শিকার 182 জন এবং ধর্ষণের পর হত্যার ঘটনা 63। এছাড়া বাসা থেকে শুরু করে রাস্তাঘাট, পরিবহন সব জায়গায় নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। নারী সংগঠকরা বলছেন, বেশিরভাগ অপরাধী ধরা পড়ে না রাজনৈতিক প্রভাব এবং কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার কারণে। রাজনীতিতে ধর্মের ব্যবহার, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রশ্রয় প্রদানের ফলে নারীর প্রগতি, সম অধিকার, নারীর প্রতি সহিংস আচরণ বন্ধ হওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠেছে, যা 2019-এর নারীর মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেছেন, ধর্ষণ মামলায় একজন নারীকেই প্রমাণ করতে হয় তিনি ধর্ষিত হয়েছেন। ধর্ষণের ঘটনায় সাক্ষী হাজির করাও কঠিন ও আইনের জটিলতা বলে মনে করেন তিনি। রেপ লটাকে চেঞ্জ করতে হবে, বার্ডেন অফ প্রুফটা হবে ধর্ষণকারী যে পারপিট্রেটর, তাহলেই কিন্তু একটা অন্য ধরনের পরিস্থিতি হয়। আমরা একদিকে চাচ্ছি 0 টলারেন্স টু ধর্ষণ, আবার একই সময় আমরা বলবো যে ধর্ষণকারীর বিচারের প্রক্রিয়ার ভেতর দিয়ে বিচার হতে হবে। আমরা কোনো মতে যে সে ধর্ষণকারী কিনা ওই হারকিউলিসকে আমরা জানি না যে আমি হারকিউলিস, ধর্ষকের এই পরিচয়, এই ধরনের ঘটনাকে আমরা কিন্তু সহজ প্রক্রিয়া বলে মনে করি না। আমরা কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং আর কোনো ধরনের রহস্যজনক মৃত্যু আমরা সমর্থন করি না। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের পরিবর্তে সরাসরি নির্বাচন প্রক্রিয়া চালুর দাবিও করা হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার পর অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করতে অর্থ লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক মাধ্যম সুইফটের সাথে কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি হয়েছে। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির বিরুদ্ধে মামলা করার পর বাংলাদেশ ব্যাংকে কৌশলগত সহযোগিতা দেওয়ার জন্য এই চুক্তির কথা জানায় সুইফট। রয়টার্সকে দেওয়া বিবৃতিতে সুইফট জানায়, অপরাধীদের বের করে বিচারের সম্মুখীন করতে সুইফট, নিউইয়র্ক ফিড ও বাংলাদেশ ব্যাংক একসাথে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে। তবে মামলায় সহযোগিতার ক্ষেত্রে সুইফটের ভূমিকার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি। এদিকে আরসিবিসির বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ম্যানহাটন সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করা হয়। 2016 সালে 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভুয়া পেমেন্ট অর্ডারের বিপরীতে 10 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। সুইফটের নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করে অর্থ পাচার করা হয়। রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং যাত্রী চালকদের অসহযোগিতায় কোনোভাবেই রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। নির্দিষ্ট স্টপেজ না থাকা অথবা থাকলেও তা না মানার প্রবণতার ফলে তৈরি হয় বিশৃঙ্খলা। বিশেষজ্ঞরা বলছেন, সড়কের বিশৃঙ্খলা দূর করতে দরকার আইনের প্রয়োগ, সচেতনতা ও রাজনৈতিক কমিটমেন্ট। শাহাদাত বাপ্পির তোলা ছবিতে গণপরিবহন নিয়ে রিয়াদ তালুকদারের ধারাবাহিক রিপোর্টের আজ দেখবেন দ্বিতীয় পর্ব। শিশু সন্তানকে নিয়ে চলন্ত বাসে ওঠার চেষ্টা বাবা মায়ের, হোঁচট খেয়ে আর ওঠা হলো না। অল্পের জন্য রেহাই পেলেন দুর্ঘটনা থেকে। এমন চিত্রের অভাব নেই পুরো রাজধানী জুড়ে। বন্ধ হয়নি বাসের ওভারটেকিং, চলছেই চলন্ত বাসের সামনে হাত দেখিয়ে পথচারীদের রাস্তা পারাপার। এতে বিশৃঙ্খলায় সড়কে ঘটছে প্রাণহানি। দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্যে জানা গেছে, 2016 সালে রাজধানীতে 123টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে 137 জন। পরিসংখ্যান বলছে প্রতি বছরই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, কারণ 2018 সালে 280টি দুর্ঘটনায় মারা গেছে 286 জন। এত বিশৃঙ্খলা, এত উশৃঙ্খলা, নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি করতে গিয়েই এই বড় গাড়ির চাকার নিচে পড়ে অথবা চাপ খেয়ে মারা যাচ্ছে, গতির জন্য মারা যাচ্ছে না। তো সেই হিসাবে আমি বলবো শহর অঞ্চলেও কিন্তু আমার মনে হয় শৃঙ্খলাটা প্রথমে ফিরিয়ে আনতে হবে। সরকার সবসময় কিন্তু নিরাপত্তাটা, এই সার্ভিসটা দিতে পারে না। সুতরাং বিনিয়োগকারীকে, বড় বড় বিনিয়োগকারীকে এই সেবার মধ্যে ইনভাইট করে এটা কিন্তু প্রত্যেকটা দেশই কিন্তু ধাপে ধাপে দীর্ঘমেয়াদী অ্যাক্সিডেন্টটাকে কমিয়ে নিয়ে আসছে। সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো সিগন্যাল বাতি লাগানো, জেব্রা ক্রসিং বানানো, ফুটপাথ ঠিক রাখা, তারা কিন্তু করছে না। তো কাজে একদিকে আপনি দেখছেন যে পুলিশ আপনি রাস্তায় নামতেছে, সপ্তাহ পালন করতেছে, কিন্তু আরেকটা তো আপনার সাইড আপনার বাকি থেকে যাচ্ছে। এই যে সমন্বয়হীনতা এবং যা করা দরকার সেগুলো করা হচ্ছে না। মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও রাজধানীর প্রতিটি সড়কে বেশি যাত্রী তুলতে ও আগে যেতে বাসের প্রতিযোগিতা থামছে না। বাবা খাবেন কিংবা গাঁজা খাবেন, এটা তো আর কোম্পানি দায়ী না, এটা ড্রাইভারের দায়ী। আমার সামনে আরেকটা গাড়ি আছে একই ব্যানারের, সেই ক্ষেত্রে আমি ওই গাড়িটাকে ওভারটেক করতে পারলে দুটো যাত্রী বেশি পাবো। কানে হেডফোন লাগা গান শুনতেছি বা গল্প করতেছি, ওই তালে তালে যাচ্ছি, তার গল্পে গানের তালে তালে কিন্তু সে যাচ্ছে, কিন্তু গাড়ি যে পিছন থেকে আসতে সামনে তার কিন্তু এদিকে খেয়াল নেই, তখন কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। মালিকদের সাথে চুক্তিতে বাস চালাচ্ছেন অনভিজ্ঞ লাইসেন্সহীন চালকরা। গাড়ির মালিক সে গাড়ির খোঁজ খবর না, ড্রাইভারের চুক্তিটা দিচ্ছে প্রতিদিন গাড়ি চালে এত টাকা দিবা। এখন তো ড্রাইভার এই চুক্তির কারণে যত টিপ মারবো তত লাভ। দুর্ঘটনার সম্ভাবনা আছে জেনেও ফুট ওভারব্রিজ ব্যবহারে অনীহা পথচারীদের। রাজধানীর ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত কয়েকটি ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস থাকলেও রাস্তা দিয়ে পথচারী পারাপার থেমে নেই। ওভারব্রিজ ব্যবহার করে না, তাদের উচিত যে নিজ ইচ্ছা ওভারব্রিজ ব্যবহার করা। আইন কানুনও কিছু মনে হয় তৈরি করা উচিত, যে এখান থেকে রাস্তা পার হলে জরিমানা বা পুলিশ থাকবে। আমরা রিস্ক নিতে খুব পছন্দ করি, আসলে আমরা চাইবো যে আমরা যেন এটা সবসময় ইগনোর করে চলি। দোষ দিচ্ছে আমরা সরকারের, দোষ দিচ্ছে আমরা সিস্টেমের, কিন্তু আসলে দোষটা শুরুটা যদি আমরা নিজে থেকে সচেতন না হই তাহলে আসলে সম্ভব না। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে যানজট ও অপরিকল্পিত রাস্তার কারণে পরিবহনের গতি স্বাভাবিকের চেয়ে অনেক কম। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে এখনই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। 150টার থেকে 22টার মধ্যে এনে 6টা কোম্পানির মাধ্যমে ঢাকা চাকার কায়দায় উনি চালাবেন এবং সুশৃঙ্খল করবেন, ওটাই কিন্তু বড় প্রেসক্রিপশন। দায়িত্বটাকে ভাগ করে দিতে হবে। সিটি কর্পোরেশনের দায়িত্ব সিটি কর্পোরেশনকে নিতে হবে, এমনকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দায়িত্ব
এই অথরিটিকে নিতে হবে, তাদেরকে একটা সময় বেঁধে দিতে হবে। পরে আমরা যে আইন প্রণয়ন করব সেটির মধ্যে কোনো রকমের ছাড় থাকবে না, কোনো কিছু থাকবে না। সচেতনতা, আইনের কঠোর প্রয়োগে সড়ক মৃত্যুর নয় হয়ে উঠতে পারে শান্তির। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। সড়ক দুর্ঘটনায় 3 জেলায় চালক সহ অন্তত 7 জন নিহত। ভেনেজুয়েলায় আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব মাদুরোর। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত একবার বাংলা ভিশন সংবাদে। এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে কয়েকটি কেন্দ্রে প্রশ্নপত্রে অসঙ্গতি খতিয়ে দেখা হচ্ছে। কিছু কিছু জায়গায় এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সকালে আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দীপুমণি একথা জানান। ক্ষেত্রে যেই ভুল সেটি দেখা হচ্ছে কিভাবে হলো এটি, আর অন্যান্য ক্ষেত্রে বিতরণের ক্ষেত্রে যে ভুলটি হয়েছে সেই ভুলগুলোর ক্ষেত্রে ওইগুলো আমরা সব প্রতিবেদন চেয়েছি। যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যেখানে আমরা প্রতিবেদন চেয়েছি সেই প্রতিবেদন চাওয়ার পরে আমরা সেখানে ব্যবস্থা নেব। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ায় 4 জন সহ গাজীপুর ও মাদারীপুরে 7 জন নিহত হয়েছেন। চট্টগ্রামের পটিয়ায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয় অন্তত 4 জন। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, সকাল 8:30টার দিকে ভাইয়ার দিঘির পাড়ে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে আরেকটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় আরও 1 জনের। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় জানা গেছে। একজন মাইক্রোবাসের চালক সাকিব ও অপরজন মাইক্রোবাস যাত্রী আনোয়ার হোসেন। তাদের 2 জনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। এদিকে গতরাতে গাজীপুরের কালীগঞ্জের নাওটানা এলাকায় ট্রাক ও ক্যাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। অন্যদিকে মাদারীপুরের মোস্তফাপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুদেব সরকার নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। বিরোধী দলের বিক্ষোভের চাপের মুখে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শেভেজের স্মরণসভায় মাদুরো এ প্রস্তাব দেন। তবে নিয়ম অনুযায়ী 2020 সালে পার্লামেন্ট নির্বাচনের কথা। এদিকে দেশটির বিমান বাহিনীর এক জেনারেল বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন জানালে নতুন করে চাপে পড়ে প্রেসিডেন্ট মাদুরো। কারাকাসে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে মাদুরো বলেন, চলতি বছরে পার্লামেন্টের নির্বাচন ডাকা হবে কিনা সে বিষয়ে সাংবিধানিক পরিষদে বিতর্ক হবে। ভাষণে তিনি সমর্থকদের কাছে নির্বাচন চান কিনা সে প্রশ্ন রাখেন। বিরোধী দলের সংসদ সদস্য আরামান্দো আসম এক বিবৃতিতে জানান, আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব উস্কানিমূলক। এর আগে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে বিদ্রোহ করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে টুইটারে এক ভিডিও আপলোড করেন দেশটির বিমান বাহিনীর জেনারেল ফ্রান্সিসকো। 2017 সালে সাংবিধানিক পরিষদ নামে নতুন প্রতিষ্ঠান তৈরি করে পার্লামেন্টকে ক্ষমতাশূন্য করেন মাদুরো। ভেনেজুয়েলার ক্ষমতার শীর্ষে থাকা নতুন এই প্রতিষ্ঠান মাদুরোর নিয়ন্ত্রণে রয়েছে। গেল মাসে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা। কেবল শিরোনামগুলো আরেকবার জানি। খাদ্যে ভেজাল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। জানালেন, অভিযান অব্যাহত থাকবে। জাতীয় খাদ্য নিরাপত্তা দিবসের উদ্বোধন। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা আজ। কোনো চাপ ও লোভের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান মাহবুব তালুকদারের। ভুল আসামি জাহালমকে সব অভিযোগ থেকে অব্যাহতি, হাইকোর্টের তাৎক্ষণিক মুক্তির নির্দেশ। জানুয়ারিতেই ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা 298টি, গত বছর ঘটেছে 4000। পরিস্থিতি উদ্বেগজনক বলছে বাংলাদেশ মহিলা পরিষদ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।